নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুচন্দ্রিমা। শুরু করছি। বাংলা বলছে উত্তরবঙ্গের ঝড়ে আবাস রাজনীতি জুড়ে গেল। কেন্দ্র যদি আবাসের টাকা দিত তাহলে এই বিপর্যয় হতো না। আর কাছে থেকেও কেন আসতে পারেননি বিজেপির সাংসদরা, প্রশ্ন তুলছে তৃণমূল। জলপাইগুড়িতে দাঁড়িয়ে এই নিশানা বিজেপির দিকে সেধেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের এই বক্তব্যের পাল্টা কথা বলেছে বিজেপি। কাঁচা বাড়ি কেন, আবাসে যদি চুরি কম হয় তাহলে বিপর্যয় হতো না, অভিষেককে জবাব দিয়েছে রাজ্য বিজেপি। উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে রাজনৈতিক তরজায় এই কথোপকথনের সরাসরি বক্তব্য শুনুন তাদের মুখ থেকে। এই 60% লোক যে আমি বাংলায় হারার পর এবং আবাস প্লাসের সমীক্ষা যেটা 17-18 থেকে হয়েছে 10 পয়সার যদি শ্বেতপত্র প্রকাশ করে আমি রাজনীতি করব না। আপনারা প্রশ্ন করতে পারবেন প্রধানমন্ত্রীকে, আপনারা প্রশ্ন করতে পারবেন স্বরাষ্ট্রমন্ত্রীকে, কৃষিমন্ত্রীকে, বিরোধী দলনেতাকে, বিজেপির রাজ্য সভাপতিকে। বিজেপির রাজ্য সভাপতি নিজে বলেছে যে আমরা টাকা বন্ধ করেছি। সুকান্ত মজুমদার নিজে ফোন করে বলছে আমি ফোন করে দেবো, তারপর টাকা চলে আসবে। তার মানে টাকা বন্ধ করেছে কে? বিজেপি। এর দায় কার? আজকে যদি আবাস হতো এই বাচ্চাগুলোর মতো, এই বাচ্চাগুলোকে এইভাবে হাসপাতালে অ্যাডমিট হয়ে থাকতে হতো না, এদের মাথার উপরে এই আঘাত আসতো না, এই চোট লাগতো না। এর দায় কার? এর দায় একমাত্র হচ্ছে কেন্দ্র সরকার এবং বিজেপি নেতাদের। আর যদি আপনি দিয়ে থাকেন আপনি শ্বেতপত্র প্রকাশ করুন। দুধ কা দুধ, পানি কা পানি। যে একটা ঝড় নিয়ে যারা, প্রাকৃতিক দুর্যোগ নিয়ে যারা হাসি ঠাট্টা করছে, ব্যঙ্গ বিদ্রুপ করছে, তাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি এই প্রাকৃতিক দুর্যোগ নিয়ে, ঘূর্ণিঝড় নিয়ে কি বলবেন। সে বলেছে বিজেপির ঝড় চলছে, সেই জন্য সব জায়গায় লন্ডভন্ড হওয়া শুরু হয়ে গেছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক। আবাস যোজনার টাকার চুরির পরিমাণটা যদি একটু কম হতো তাহলে এই বিপর্যয়টা কোনো জায়গায় দেখতে হতো না। একটা প্রাকৃতিক বিপর্যয় যার উপরে কোনো মানুষের নিয়ন্ত্রণ নেই। টর্নেডো যখন আসে তখন এই ঘটনাও আমরা দেখেছি যে একটা সাইকেল বলের মতো হয়ে গেছে। গাছ সম্পূর্ণভাবে উপড়ে গেছে, গাছে মাছ আছে, পুরো পুকুরের জল সেখান থেকে উঠে চলে গেছে। এই দৃশ্যও তো মুর্শিদাবাদে একটা টর্নেডোর পরে আমরা দেখেছি। এই বিপর্যয়ের সঙ্গেই দেখছেন আবার বিপর্যয়ের সঙ্গে রাজনীতি টেনে আনছে। আরে এখন টর্নেডো বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়ানো দরকার। কেন্দ্রের সমালোচনার পরিবর্তে সমন্বয়ের মধ্যে দিয়ে মানুষগুলোকে সহযোগিতা করা দরকার, তাদের বাঁচানো দরকার, তাদের তথ্য দেওয়া দরকার। এই সময়টা রাজনীতির সময় নয়। উত্তরবঙ্গের টর্নেডো বিপর্যয়ের পরেই এই রাজনৈতিক চাপানুতো শুরু হয়েছে। এক পক্ষ অন্য পক্ষকে রাজনৈতিক এই তরজার মধ্যে বেফাস মন্তব্য আসছে। কেউ এই দুর্যোগের সময়ও রাজনীতিকে টেনে আনছেন, আবার কেউ তার পাল্টা জবাব দিচ্ছেন। মুখ্যমন্ত্রী এলাকাতে রাতেই পৌঁছে গিয়েছেন। সকালে রাজ্যপাল অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী জলপাইগুড়িতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছেন। তবুও এই আবাস যোজনার টাকা দেওয়া নিয়ে তার কি প্রতিক্রিয়া একবার শুনবো। একেবারে মাটির সঙ্গে মিশে গেছে। অত্যন্ত বেদনা নিয়ে এই দৃশ্য দেখে আপনাদের কাছে এসেছি। আমি তাদের প্রশ্ন করেছিলাম, নরেন্দ্র মোদীজি রাজধর্ম পালন করে 42,000 কোটি টাকা দিয়েছেন, 45 লক্ষ বাড়ি তৈরি হয়েছে বলে পিসিমণি লিখে পাঠিয়ে দিয়েছেন। আর গ্রামগুলোতে শুধু কাঁচা বাড়ি আর টিন, একটাও পাকা বাড়ি নেই। চোর তৃণমূল আপনাদের সব গাড়িগুলো খেয়ে ফেলেছে। মুখ্যমন্ত্রী দ্রুত ঘটনাস্থলে কেন পৌঁছেছেন, এই পরিস্থিতিতে কটাক্ষ করছে বিজেপি। আজকে বাংলা বলছের আলোচনা আমি এবার শুরু করছি। যারা প্যানেলে রয়েছেন এই বক্তব্যগুলো সামনে রাখার পর এই আলোচনা শুরু করছি। যাদেরকে নিয়ে পরিচয় করাচ্ছে, তৃণমূল কংগ্রেসের বক্তা রয়েছেন কৃষ্ণ মিত্র, স্বাগত জানাচ্ছি আপনাকে। বিজেপির বক্তা রয়েছেন জ্যোতি চট্টোপাধ্যায়, স্বাগত জানাচ্ছি আপনাকে। কংগ্রেসের বক্তা রয়েছেন অশোক ভট্টাচার্য, স্বাগত জানাচ্ছি আপনাকে। বামেদের বক্তা রয়েছেন মানব লাহা, স্বাগত জানাচ্ছি আপনাকে। আমি শুরুতেই আসছি জ্যোতির কাছে। যে
টাকা আটকে থাকার জন্য তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছে, দিল্লিতে গিয়েছে। সেই টাকাগুলো যদি আপনারা আটকে না রাখতেন, রাজ্যের শাসক দল আজকে তো এই কথাগুলো বলতে পারতো না। আজকে কি বলবেন? আমি তো সেটাই বলবো, যেটা হচ্ছে 42,000 কোটি টাকার হিসাব, যে আজকে এই দৃশ্যটা কেন দেখতে হলো। দেখলাম যে টিনের চালের বাড়ি, সেই বাড়িটা উড়ে চলে গেছে। এই বাড়িটা তো থাকার কথা ছিল না, তাহলে এই তৃণমূল কংগ্রেসের নেতাগুলো টাকাটা খেয়ে নিয়েছে। টাকাটার তো হিসেব বারবার করে চাওয়া হয়েছে এদেরকে, যে আপনারা যে 42,000 কোটি টাকার আপনারা কোথায় কি করেছেন সেটা ইউসি জমা দিন। ইউসি মানে ইউটিলাইজেশন সার্টিফিকেট। কেন ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিতে পারেনি? তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতাদের পকেটে টাকা ঢুকেছে, বাংলার সাধারণ মানুষদেরকে বঞ্চিত করেছে। এরা চায় বাংলার উন্নয়ন হোক না হোক, এবং এরা চায় যাতে কিনা এরকমভাবে মানুষগুলো বঞ্চিত হোক, মানুষগুলোর বাড়ি এরকমভাবে উঠে পড়ে যাক। আমার একটা কোশ্চেন রয়েছে, সেটা হচ্ছে যে দেখুন, এটাতে গেল আবাস যোজনার কথা। দ্বিতীয় হচ্ছে যে একটা রেসপন্স, মানে আপনার মুখ্যমন্ত্রী কালকে উনি চলে গেলেন। গত বছর যখন এই হরপা বান আসলো, উনি কি গিয়েছিলেন? একদিনের মাথায় যাননি। তার কারণ ভোটটা ছিল না। যাদের মাথায় ভোট ঘোরে যে আমরা ভোট থাকবে তবেই আমি যাব, তবে আমি স্টেপ নেব, তাহলে তো এরকম অবস্থা হবেই। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। যেটা হচ্ছে আজকে দুর্ভাগ্যজনক। যা একটু আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনছিলাম, পুরোপুরি রাজনৈতিক বক্তব্য। ওনার তো এই সময় এগিয়ে আসা উচিত ছিল। না না, আপনার বক্তব্যটা খুবই দুশ্চিন্তাজনক, আর বাকিদের বক্তব্য রাজনীতি। মানে 4 জনের মৃত্যু হয়েছে, তার উপরেও আপনি সার্টিফিকেটের কথা বললেন। এটা কি ধরনের রাজনীতি, যদি তৃণমূল কংগ্রেসের বক্তা বলতে পারেন? না, আমরা তো দেখেছি এই যে আজকে বিজেপি বলছে এই কথাগুলো, ভোটের সময়ে বিজেপির আচরণ, ভোটের আগে বিজেপির প্রতিশ্রুতি, এবং ভোটের পর সেই প্রতিশ্রুতিগুলোকে বলা আমরা তো বলিনি, ও তো জুমলা থা। বারংবার স্বয়ং প্রধানমন্ত্রী বলেছেন, 15 লাখ টাকার কথা বলেছেন, কিছুদিন আগে বলেছেন ইডির বাজেয়াপ্ত টাকা দিয়ে দেব, যার কোনো আইনি প্রাবধান নেই। কিন্তু তাদের যে ম্যানিফেস্টো, সেইখানে তারা সেটা লিখে মানুষকে প্রতিশ্রুতি দিতে পারছেন না। প্রধানমন্ত্রীর একজন কর্মীর সাথে, নেতার সাথে কথোপকথন মিডিয়াতে ফাঁস করে এগুলো পেছনের দরজা দিয়ে, গদি মিডিয়া দিয়ে ভাসিয়ে দিতে হবে, যেটার স্বীকৃতি বিজেপি তার ম্যানিফেস্টোতে দিতে পারে না। সুতরাং বিজেপির নেতারা কোথায় ছিলেন কালকে? কালকে আমরা দেখলাম সারা রাত একজন 60 ঊর্ধ্ব মহিলা রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের দলের নেত্রী, তিনি লোকের বাড়ি বাড়ি, পাড়ায় পাড়ায়, হাসপাতালে ঘুরলেন রাত্রেবেলায় 12টা, 1টা, 2টোর সময়। বিজেপির নেতারা কোথায় ছিলেন? বিজেপির তো চার্টার্ড বিমান আছে দমদম বিমানবন্দরে, পার্মানেন্ট। নিয়ে যান, এখান থেকে যোগদান করার জন্য দিল্লিতে নিয়ে যান, কখনো তৃণমূল, কখনো অন্যান্য দল থেকে লোকজনকে। তো সেই বিমানে করে বিজেপির নেতারা যেতে পারতেন না? বিজেপির নেতারা যারা বালুরঘাটে ছিলেন, যারা রায়গঞ্জে ছিলেন, যারা কুচবিহারে ছিলেন, যারা আলিপুরদুয়ারে ছিলেন, যারা গতবার মানুষের ভোট পেয়েছেন এই সংসদ নির্বাচনে, এমনকি 2021-এর বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যক মানুষ এই পার্বত্য পশ্চিমবাংলাতে বিজেপিকে ভোট দিয়েছে, তারা এই বিধায়ক সাংসদগণ কোথায় ছিলেন? কারকে একমাত্র বিদায়ী সাংসদ বাদ দিয়ে কালকে রাত্রেবেলায় বিজেপির কোনো প্রতিষ্ঠিত নেতা কর্মীর ওখানে টিকিটই দেখা যায়নি। এখন মুখ্যমন্ত্রী কেন গেছেন? মুখ্যমন্ত্রী তো বারংবার গেছেন। মুখ্যমন্ত্রী আমফানের সময় গেছেন, মুখ্যমন্ত্রী কোভিডের সময় গেছেন, এমনকি যে হরপাবানের কথা বলছিল সেই হরপাবানের পরও মুখ্যমন্ত্রী গেছিলেন কিছুদিনের মধ্যে। সুতরাং এই কথাগুলো, যাদের কিছু লোক নেই, যাদের রাজনৈতিক অভিসন্ধি শুধু একমাত্র গিয়ে ইলেকটোরাল বন্ডে টাকা নেব, তারা অন্যের বিচার করছে। আমি অশোকদার কাছে আসছি। দুর্যোগ এসেছে, বাড়ি তছনছ হয়েছে, মানুষের মৃত্যু হয়েছে, কিন্তু সব পক্ষ কিন্তু সেই মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে। এখানে রাজনীতিটা কোথা থেকে আসছে? দেখুন, রাজনীতি কোথা থেকে আসছে তা এই তথাকথিত জুজুরান দুটো পক্ষের কথাবার্তাতেই আপনারা বুঝতে পারলেন, আপনাদের দর্শক বুঝতে পারলেন। প্রশাসনিক প্রধান হিসাবে মুখ্যমন্ত্রী যেতেই পারে, তা নিয়ে যারা কটাক্ষ করছেন, আমরা সেই ছেদ রাজনীতি করি। আমাদের খুব স্পষ্ট একটা কথা আছে, টর্নেডোর ফলে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা কার দায় নয় তা নিয়ে চুলচেরা বিচারের সময় পড়ে থাকবে, সেই সময় এটা নয়। আমি শুধু অনুরোধ করতে চাই প্রশাসনিক প্রধানের কাছে রাজ্যে, যে প্রশাসনিক প্রধান হিসাবে আপনি দেখুন যাতে ত্রাণ বন্টন যে হবে তাতে যাতে নির্লজ্জ দলবাজি না হয়, যা আমরা বাংলায় ইতোপূর্বে দেখেছি। আমি শুধু অনুরোধ করব, আমাদের দলের পক্ষ থেকে আমরা এই অনুরোধ রেখেছি যে আমফানের মতন ত্রিপল চুরি যেন না হয়, করোনার সময় যেমন চাল চুরি হয়েছে চাল চুরি যেন না হয়। এটা রাজ্যের মাননীয়
মাননীয় প্রশাসনিক প্রধানের কাছে আমাদের অনুরোধ থাকবে। আমি শুধু বিজেপির প্রতিনিধির মানে বিজেপি মানেই এত গোল গোল করে মিথ্যে কথা বলা, আমি বলতে বাধ্য হলাম সুচন্দ্রিমা এখানে দাঁড়িয়ে। দেখুন, ওই অঞ্চলটার সাথে আমি বিভিন্ন সময় রাজনীতির ক্ষেত্রে আমি গেছি, আপনারাও জানেন। ওই অঞ্চলে যাদের অনেক পাকা বাড়ি রয়েছে তাদেরও পাকা বাড়ির মাথার উপরে টিনের চাল দেয়া আছে। তার একটা কারণ আছে। ওখানকার বৃষ্টিপাতের ঘনত্ব, এই ঘনত্বগুলো ছাদকে নষ্ট করে দেয়, পাকা ছাদকে। যে কারণে আগে বেলজিয়াম থেকে টিন আসতো, সে টিনগুলো ওখানে ব্যবহার হতো। এখন বেলজিয়ামের টিন আসে না। বেলজিয়ামের টিন আসে না বলে আপনি দেখুন তরাই অঞ্চলের, ডুয়ার্স অঞ্চলের যে বাড়িগুলো, সে বাড়িগুলো একদম মরাললেস। তার একটা টিনের চাল থাকে, এর সাথে অন্য কোনো সম্পর্ক নেই, এর সাথে আর্থসামাজিক ব্যবস্থার কোনো সম্পর্ককে গুলিয়ে দেওয়া একেবারেই সেটা। সুতরাং বিজেপি মানেই মানে নাগপুরের সিলেবাস এখানে খাওয়াতে আসবে, যেখানে মৃতদেহ দেখবে সেখানে শকুনের নজর। এই ছেদ রাজনীতি আমরা করতে চাই না। এই সময় দুর্গতদের পাশে থাকতে হবে। আবার বলছি, তৃণমূলের কাছে একটাই অনুরোধ, মাননীয়ার কাছে একটাই অনুরোধ, দেখুন আমফানের মতো ট্রিপল চুরি যেন না করে আপনাদের লোকজন। করোনার সময় চাল চুরি যা হয়েছিল সেটাই যেন না করে, এবং নির্লজ্জ দলবাজি যেন না হয় ত্রাণ বন্টনের জন্য। ব্যাস। আমি মানববাবুর কাছে আসছি। এরই মধ্যে বিক্ষোভের মুখেও পড়তে হয়েছে বিরোধী দলনেতাকে। দেখুন, বিরোধী দলনেতা বিক্ষোভের মুখে পড়বে, এটাই খুব স্বাভাবিক। সস্তার প্রচার পাওয়ার রাজনীতি করতে গেলে সেই রাজনীতি মানুষ বুঝবেন না, এতটা বোকাই পশ্চিমবাংলার মানুষকে ভাবা উচিত হবে না। তৃণমূলের মুখপাত্র যিনি আছেন উনি বলবার সময় বলছিল যে ওই ইলেকট্রাল বন্ডের টাকা বিজেপির কাছে আছে, আমাদের তো আর নেই। ওটা শুনে একটু হাসি পেয়েছিল। আমি এই জন্য দুঃখিত, কারণ না, আপনি বলেছেন, এখানে মিডিয়া অন রেকর্ড আছে যে আমাদের নেই। আপনি তো বলেছেন যে এখানে বিজেপি, আমরা ইলেকট্রাল বন্ডের টাকা আমাদের নেই, বিজেপি বলেছে। একটু আগে বলেছেন, মিডিয়া আছে অন রেকর্ড। আমি বলেছি আপনি অস্বীকার করতে পারবেন না। যারা ইলেকট্রাল বন্ডকে নিয়ন্ত্রণ করে, না না, আপনি এই কথা বলেন, এই কথা বলেননি। আমি বিজেপি এখানে ক্যামেরা বলছে, আমাদের কথা বলি, শুনুন না। আপনি আমি না দেখতে গেলে ক্যামেরা সবাই দেখতে পায়। পাওয়াটা দেশে আমি তো বলিনি, আপনার বেলায় তো আমি বলিনি, দেশে আইন, আপনার বেলায় তো আমি বলিনি। নাম করে ভুল না না, ঠিক আছে, আপনি বলবেন, আপনি যখন আমায় কাউন্টার করবেন বলবেন। সেটা হলো যে চোখ অনেক কিছু এড়িয়ে গেলেও ক্যামেরা সবকিছু এড়াতে পারে না, ক্যামেরা সবকিছু দেখে। ফলে আপনি কি বলেছেন না বলেছেন, ক্যামেরা দেখেছে। তো ইলেকট্রাল বন্ডে ভারতবর্ষে বিজেপি যদি 1 নম্বরে থাকে, তো তৃণমূল কংগ্রেস 2 নম্বরে আছে। আর এই সস্তার খেউর খামারির রাজনীতির থেকে বামপন্থীরা অনেক দূরে থাকে। সেটা করোনার সময়ও দেখা গেছে, সেটা আমফানের সময় দেখা গেছে। একদিকে যখন তৃণমূলের নেতা নেত্রীরা ত্রিপল, চাল এসব চুরি করতে ব্যস্ত, অন্যদিকে ছাত্র, যুব, বামপন্থী কর্মীরা বাড়ি বাড়ি পৌঁছে গেছে। এমনকি আপনারা জানি না মিডিয়া কেন দেখালো না, এখানে খেউর খামারির রাজনীতি অবশ্যই দেখানো হচ্ছে, কিন্তু কালকে ওই টর্নেডোর পরে রাত্রেবেলাতেই বামপন্থী ছাত্র, যুব, এসএফআই, ডিএফআই কর্মীরা ওই দুর্গত মানুষের পাশে পৌঁছেছে। তাদেরকে হসপিটালে পৌঁছে দেওয়া, তাদেরকে ভর্তি করার কাজ আমাদের সর্বভারতীয় এসএফআই এর সর্বভারতীয় সম্পাদক কমরেড ময়ূক বিশ্বাস সেখানে চলে গেছেন। কিন্তু বিষয়টা হলো প্রচার চাই। ভোট আছে তো সামনে, ভোট বড় বালাই, ভোট পেতে হবে। একে অন্যকে গালাগালি করে হোক আর সস্তার রাজনীতি করে বিক্রি করে দিয়ে হোক, এই রাজনীতির থেকে আমরা দূরে আছি, মানুষ চিনে নিয়েছে। আমি আসছি এবার বিতর্কের মধ্যেই একটা তো বিষয়ের জায়গা রয়েছে, এবং আশা করবো সেই বিষয়ের মধ্যেই আমরা এই আলোচনা এগিয়ে নিয়ে যাব। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, এক্ষুনি বাংলা বলছোতে সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে, আমি সুচন্দ্রিমা রয়েছি আপনার সঙ্গে। উত্তরবঙ্গের এই দুর্যোগের পরিস্থিতি নিয়েও বিজেপির ঝড় বলে একে আখ্যা দিয়েছেন দিলীপ ঘোষ। বক্তব্য শুনুন। ঝড় তো উত্তরবাংলা শুরু হচ্ছে, ঝড় ভোট ওদিক থেকে শুরু হচ্ছে, বিজেপির ঝড় শুরু হয়ে গেছে, তাতেই লন্ডভন্ড হয়ে যাচ্ছে। যে একটা ঝড় নিয়ে যারা, প্রাকৃতিক দুর্যোগ নিয়ে যারা হাসি ঠাট্টা করছে, ব্যঙ্গ বিদ্রুপ করছে, তাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি এই প্রাকৃতিক দুর্যোগ নিয়ে, ঘূর্ণিঝড় নিয়ে কি বলবেন। সে বলেছে বিজেপির ঝড় চলছে, সেই জন্য সব জায়গায় লন্ডভন্ড হওয়া শুরু হয়ে গেছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি জ্যোতির কাছে আসছি। উত্তরবঙ্গের যে জায়গার কথা, এখানে যে বিজেপির ঝড়ের কথা, বিজেপির যদি দখলেই থাকে, কালকে থেকে এখনো পর্যন্ত আপনাদের সেখানে কি ভূমিকা এবং কি অংশীদারিত্ব দেখা গেছে? এবং দিলীপ ঘোষ, যাকে আজকেই নির্বাচন কমিশন এরকম কথা বলতে বারণ করেছেন, একেবারে
মন্তব্য কেন, কোনো রকম টু শব্দ তিনি করতে পারবেন না নির্বাচন পর্যন্ত, তার এই ধরনের মন্তব্য ফের? না দেখুন, আমাদের ওখানে তো টিম কাজ করছে অলরেডি, আপনার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে টিম কাজ করছে, যতগুলো ভলেন্টিয়ার অর্গানাইজেশন রয়েছে তারা কাজ করছে, সবাই কাজে লেগে পড়েছে। আমাদের এবিভিপি ছেলেগুলো ওখানে লেগে পড়েছে। আমি কালকে রাত্রেবেলা তাদের সাথে কথা বললাম, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছিল, প্রত্যেকটা মানে সবাই কাজ করছে ওখানে, মানে আমাদের যারা অঙ্গ সংগঠন বা বিচার পরিবারের যারা যারা রয়েছে। আপনি দিলীপবাবুর সবাই সমর্থন করেন কি করেন না জ্যোতিবাবু, প্লিজ এইটুকুন বলুন, আমাদের শোনার ইচ্ছা, এটা তো শুনতে চাই আমি এইটাই। আপনি কি জোটের মানে তৃণমূল কংগ্রেসের তৃণমূল সিপিএম কংগ্রেস আপনি বলুন কালকে তো বলুন এখানে তৃণমূল কংগ্রেসকে চোর বলে, আস্তে আস্তে জ্যোতি, দিলীপ ঘোষের এই মন্তব্যের মানেটা কি? বিজেপির ঝড় সেখানে লন্ডভন্ড হয়ে যাচ্ছে, এটার মানেটা কি? মানে আপনারা মানুষ মারলেন না, দিলীপ দা যেটা আপনারা মানুষের ক্ষতি করলেন, সার্কাজম করতে করতে কোন পর্যায়ে তার বক্তব্য চলে যাচ্ছে যেখানে তিনি এই ধরনের দুর্যোগ নিয়ে কথা বলছেন? না দেখুন, দিলীপ দা যেটা বলেছেন যদি সেইটাই যদি স্টাবলিশড হতো আপনাদের কনটেক্সটে, তাহলে তো আমাদের যে মানে ভলেন্টিয়ার যারা তারা তো ওখানে গিয়ে সাহায্য করতো না, প্রধানমন্ত্রী টুইট করতেন না, প্রধানমন্ত্রী সাহায্য হাত বাড়িয়ে দিতেন না, অমিত শাহ নিজে মনিটরিং করতেন না। আজকে মানে যারা যারা দিলীপবাবু ভুল বলেছেন না ঠিক বলেছেন, ঘটনা যে আমরা পরিবারের সাধারণ দাঁড়িয়েছি, যারা শিয়াল কুকুরের মতো রাজনীতি করছে এই যে বিরোধী দল, তাদেরকে আমি বলবো ড্যামেজ কন্ট্রোলে প্রধানমন্ত্রী টুইট করেছেন বা অমিত শাহ ফোন করেছেন। না, আমি একটা জিনিস একটা জিনিস আমি মানে ক্লিয়ার করতে চাই আপনাদের দর্শকদের, যখন হচ্ছে আপনার মানে কলাই কুন্ডা এতে আপনার এয়ারবেসে প্রধানমন্ত্রী নিজে আসলেন, ইয়াসের পরে যখন মানে লন্ডভন্ড হয়ে গেল, বাংলার মানুষ অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, মুখ্যমন্ত্রী শুধুমাত্র রাজনীতির জন্য, সেখানে বিরোধী দলনেতা থাকার জন্য উনি সেই মিটিংটা অ্যাটেন্ড করেননি। আমার বক্তব্য হচ্ছে যখন এরকম একটা প্রাকৃতিক দুর্যোগ আসছে সবার তো সমানভাবে দাঁড়ানো উচিত পাশে, কেন উনি এই জিনিসগুলো করেন? ওনার কাছে সব থেকে আগে হচ্ছে রাজনীতি, তারপরে হচ্ছে মানুষ, আর আমাদের কাছে প্রথমে হচ্ছে মানুষ দেন রাজনীতি। এইটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির বেসিক পার্থক্য। না, এর সঙ্গে দিলীপ ঘোষের মন্তব্যের কি মানে যুক্ত করছেন কোথা থেকে? আপনি অপেক্ষা করছিলেন, দিলীপ ঘোষের মন্তব্যটাকে যুক্ত করছেন কোথা থেকে? দেখুন, আপনারা দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে পড়ে রয়েছেন, আর আমরা মানুষকে না আপনারা দলগতভাবে কি দিলীপ বাবুর মন্তব্যকে কন্ডেম করেছেন? মানুষকে নিয়ে পড়ে থাকেন তাহলে দিলীপ বাবুর বক্তব্যকে কি কন্ডেম করেছেন? এই বাড়িগুলো কাঁচা বাড়ি থাকতো কি? এই বাড়িগুলো কাঁচা বাড়ি থাকতো কি যদি আপনারা মানুষ নিয়ে থাকতেন? আমি তো সেটাই বলছি, চুরিটা করেছে কে? তৃণমূল কংগ্রেস। আচ্ছা, তৃণমূলের কাছে জবাবে আসবো, টাকা পাঠিয়েছে, চুরি করেছে তৃণমূল কংগ্রেস। আসবো, এতক্ষণ সময় পেয়েছেন এর জবাব দেওয়ার জন্য। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি এক্ষুনি বিরতি নিয়ে, সঙ্গে থাকবেন। এটা রিসেন্ট ফিরে এলাম বিরতির পর। দেখছেন বাংলা বলছে, আমি তৃণমূলের কাছে আসছি এর উত্তর নিয়ে। বিজেপি এই যে বলে যাচ্ছে যে আপনাদের মুখ্যমন্ত্রী এত তাড়াতাড়ি কেন পৌঁছে গিয়েছে, এবং সেখানে যতই গিয়ে আপনারা মানুষের জন্য কথা বলুন না কেন, আসলে এটা ভোটের প্রচার। এখন যাদের দল এবং রাজনীতিটাই ভোট কেন্দ্রিক, তারা তো সব কিছুতে ভোটই দেখবে, ভোটের বাইরে তো কিছু দেখতে পাবে না। মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে অন্তত অন্ধ না হলে আর বিজেপি না হলে কেউ এই অভিযোগটা করতে পারবে না যে কোথাও কোনো বড়সড় দুর্ঘটনা বা কোথাও কোনো মানুষের বিপদ নেমে এসছে বা কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়েছে এবং মুখ্যমন্ত্রী সেখানে দলীয় নেত্রী হিসেবে বা রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে পৌঁছননি। এটা বারংবার আমরা দেখেছি, ভোট থাকলেও দেখেছি, না থাকলেও দেখেছি। এর অতিরিক্ত যে মুখ্যমন্ত্রী ভোটের জন্য গেছে, এই অভিযোগটা অন্ধ এবং বিজেপি ছাড়া কেউ করতে পারবে না। এক, দুই হলেই বারবার বলা হচ্ছে টাকা দিয়েছে টাকা দিয়েছে। প্রথম কথা হচ্ছে আবাসের জন্য কোনো টাকা দেয়নি। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট চ্যালেঞ্জ দিয়েছে, প্রায় আজকে দিন 10-12 হয়ে গেল। উনি এই পার্বত্য পশ্চিমবাংলার মাটি থেকেই চ্যালেঞ্জটা প্রথমে ছুড়ে দিয়েছিলেন যে যদি 2021-এ জয়ের পর বিজেপি শ্বেতপত্র প্রকাশ করে প্রমাণ করতে পারে যে কেন্দ্র এই আবাসের জন্য একটা টাকা কেন 10টি পয়সা দিয়েছে, তবে উনি রাজনীতি ছেড়ে দেবেন। এক, দুই হলো এই যে আবাসের আরেকটা প্রকল্প আছে যেটা 2018 থেকে চলছে, আবাস প্লাস। এই আবাস প্লাসের জন্য যদি ওনারা বরাদ্দ করে থাকেন কোনো টাকা, তাহলেও
উনি এই চ্যালেঞ্জটা ছুড়ে দিয়েছেন বিজেপির দিকে। বিজেপি আজকে প্রায় 10-12 দিন হয়ে গেল, এখনো অবধি শ্বেতপত্র বা কোনো বক্তব্যের মাধ্যমে তাদের কেন্দ্রীয় নেতৃত্ব কোনো কিছু প্রমাণ দিতে পারেননি। যেটা এর আড়ালে ওরা বলছে না যে বাংলার মাটিতে এই 42,000 কোটি বলে যে 4,60,000 কোটি টাকা বাঙালির পকেট থেকে নিয়ে চলে গেছে দিল্লির জমিদাররা, সেটাকে এরা লুকিয়ে রাখছে। আর এখানে এক মিনিট আমি বলে রাখি, এই বারবার দুটো কথা বলা হলো। ইউসি ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়ার পরই টাকা আসে। ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়া হয়েছে এটা শুধু আমাদের দলীয় বা প্রশাসনিক পর্যায়ে নয়, যারা আধিকারিক প্রশাসনে তারা প্রেস কনফারেন্স করে বলেছে, তার এখনো জবাব কেন্দ্রীয় প্রশাসকরা দিতে পারেনি। শেষে বলি যে দলবাজির কথা যেটা বলল সিপিএম এবং কংগ্রেসের পক্ষ থেকে, আমরা দেখেছিলাম এই পশ্চিমবাংলাতে আয়লার পর কারা চাল চুরি কারা তেরপল চুরি করেছে। আমফানের পর যে কোনো জায়গায় মানুষ যে সুরাহা পেয়েছে, মানুষ যে তেরপল পেয়েছে, যে চাল পেয়েছে, ওটা এই সরকারের জন্যেই পেয়েছে। 1, 2 হলো যদি কোথাও কোনো জায়গায় তৃণমূল স্তরে যদি 2-1 জন চুরিও করে থাকে বা দুর্নীতি করে থাকে, তার ব্যবস্থাও এই প্রশাসনই নিয়েছে। তো সুতরাং আইলার জিনিস যারা জোটসঙ্গী তারা দয়া করে মানুষকে চাল চুরি আর এই তেরপল চুরির কথা বলবেন না, বললে নিজেদের আবাসে যে দুর্নীতি হয়েছে এত নতুন কোনো কথা নয়, তো প্রকাশ্যে চলে এসেছিল, মানে সবাই জানে এই কথাটা। এবং যে কারণে আশা কর্মীদের আগুনের মুখে প্রায় ঠেলে দেওয়া হয়েছিল এই সার্ভেগুলো করানোর জন্য। আশা কর্মীরা মানে খুব বিক্ষোভ প্রকাশ করেছিলেন, ওই টাকায় বেতন পান, তাদের কাজ ওই নয়, তাদের বলা হয়েছিল বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করো, কে বাড়ি পেয়েছে কে বাড়ি পায়নি, আগুনের মুখে ঠেলে দেওয়া। মানে দুর্যোগ নিয়ে দুর্নীতি প্রসঙ্গে আবারও তৃণমূলের বিপক্ষে যাচ্ছে কংগ্রেস। না কংগ্রেস বিপক্ষের কথা না, আমি অন্য কথা বলছি। আবাস নিয়ে কথা তো এখানে উঠলো, আবাসে দুর্নীতি হয়েছে, কিন্তু সেই দুর্নীতির জন্য কোনো রকম শাস্তি বা পদক্ষেপ যে বিজেপি বা কেন্দ্রীয় সরকার নেবে না, এটাও বারে বারে প্রমাণিত হয়ে গেছে। এবং একটা কথা বলছি, একটা কথা বলে আমি শেষ করব, একটা কথাকে কোন পক্ষকে না আমি এক্ষুনি বলে আমি শেষ করব কথাটা, আমি তারপরে বলুক না, শেষ না আপনি বলুন না কোন পক্ষকে দায়ী করছেন সেটা বলুন। ব্যাপারটা হচ্ছে চুরি জোচ্চুরি দুর্নীতি যা পশ্চিমবঙ্গে হয়েছে, সেটাকে দেখে অন্ধভাবে যারা চোখ বন্ধ করে আছে সেই দুপক্ষই সমান দোষী। আর এইখানেই তো ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে আসার ফেলাসি। ইন্ডিয়া জোটে যারা থাকে, কেজরিওয়ালকে গ্রেপ্তার হতে হয়, হেমন্ত সোরেনকে গ্রেপ্তার হতে হয়, আর এখানে জোট ভেঙেছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন যে ইন্ডিয়া জোটে আছে। আরে বাবা, হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটে আছেন, অথচ সিট শেয়ারিং এখানে করেন না। মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটে আছেন, অথচ বিজেপিকে অক্সিজেন দিচ্ছেন। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন দল বিরোধী মন্তব্যের জন্য আপনারা এখন ব্যবস্থা নিচ্ছেন রাজ্য স্তরে, তাহলে এটা কোথাও দল বিরোধী মন্তব্য নয়? একদম নয়। যারা জোটে এখনো আছেন, যে দলের সুপ্রিমো এখনো ঘোষণা করে যাচ্ছেন যে তারা জোটে আছেন, আপনি এখানে বসে বলে যাচ্ছেন। না, আমি বুঝলাম না, আমি কি তৃণমূল করি নাকি? তৃণমূলের সুপ্রিমো কি বলবেন তার বিপক্ষের জন্য আমার কি মানেটা কি? আমি কি তৃণমূলের কাছে দায়বদ্ধ নাকি? আমি কংগ্রেস করি, আমি আমার কংগ্রেস নেতৃত্বের কাছে দায়বদ্ধ। জয়রাম রমেশ কি বলেছে বলুন না। না, আমরা যেটা আবার যদি জোট নিয়েই বলতে হয়, আমরা বারবার করে বলেছি বিজেপিকে ক্ষমতা থেকে সরাতে হবে, এ রাজ্যে তৃণমূলকে ক্ষমতা থেকে দূরে রাখতে হবে, এটা আমাদের স্ট্যান্ড। বিজেপি বিরোধী লড়াইয়ের আমরা ডাক দিয়েছিলাম, সেই লড়াইয়ে থাকার জন্য যাদের দম থাকে তারা সেই লড়াইয়ে আছে, তার জন্য জেল খাটতে হচ্ছে কেজরিওয়ালকে, তার জন্য হেমন্ত সোরেনকে জেল খাটতে হয়েছে, এবং কংগ্রেসের আয়কর দপ্তর কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে। আর ইন্ডিয়া জোটকে যারা দুর্বল করে দিয়েছে, সেই সব মহামান্য আদালতের ভাষায় বলি, সে রাঘব বল, কোটানকোট রাঘব বল না, কেউ জেলে পড়ছে না। এই ধরনের বক্তব্যের পর কার সুবিধা হচ্ছে? এ রাজ্যে বিজেপি হাসছে না। দেখুন, প্রথমে একটা কথা বলি, যেটা ডাইলুট করে যাওয়া হচ্ছিল যে দিলীপ ঘোষের মন্তব্য, একবারের জন্য বিজেপির মুখপাত্র উত্তর দিলেন না যে বিজেপি দিলীপ ঘোষের এই মন্তব্যকে সমর্থন করেন কি করেন না। 2 নম্বর হচ্ছে, আপনি দেননি অ্যান্সার, বলুন। আমি দাঁড়াচ্ছি, আমি ওয়েট করছি, আপনি বলুন সমর্থন করেন? আপনি সমর্থন করেন দিলীপ ঘোষের মন্তব্যকে? কোন কনটেক্সটে বলেছে সেটা আপনাকে দিলীপ ঘোষ যেটা বলেছে যে এটা আমি বলছি, যদি আপনার অদ্ভুত কথা, আপনি হাস্যকর কথা বলছেন। একটা রাজ্যে মানুষ মরে যাচ্ছে, ঝড় হচ্ছে, আর আপনি বলছেন সেখানে বিজেপির ঝড় চলছে। তার মানে ওই মানুষগুলো যে মারা গেল তার দায়িত্ব বিজেপির? ভোটের কনটেক্সট, যে মানুষগুলো ওখানে আক্রান্ত হলো তার দায়িত্ব বিজেপির? কান্তি গাঙ্গুলি যে কাজগুলো ভেঙে পড়লো তার দায়িত্ব বিজেপির? আয়লা হওয়ার পরে শোনাবো
আচ্ছা রইল বাকি 2 নম্বর উত্তর তৃণমূলের মুখপাত্র থেকে আসলো। অশোক একটু বলেন। আচ্ছা অশোক আমি একটু বলেন মানবের বক্তব্য শুনবো। 2 নম্বর হচ্ছে আবাসের কথা বলে। আবাসের কথা নাই, বিজেপি তৃণমূলের দুজনের মুখে শুনলে হাসি পায়। 1 ফেব্রুয়ারি 2024 নির্মলা সীতারামন পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে আমাদের টার্গেট 3 কোটি নতুন ঘর আমরা বানিয়ে দেবো। হাস্যকর ভাবে 5 ফেব্রুয়ারি 2024 নরেন্দ্র মোদী বলছে 4 কোটি ঘর বানিয়ে দিয়েছি। কে সত্যি কথা বলছেন? 4 নম্বর, এ রাজ্যে কয়লা, ইট, বালি, সিমেন্ট, শিশু সব পাচারে তৃণমূলকে কাটমানি খেতে দেখতে পাওয়া গেছে, চাকরিতে কাটমানি খেতে দেখতে পাওয়া গেছে। এদের কাছ থেকে কাজ সুরাহা প্রত্যাশিত এ রাজ্যের যুবকরা করে না, এ রাজ্যের মানুষ করে না। আর রইল বাকি আইলার চুরির কথা বলছিল না, আইলার চুরি যদি হয়ে থাকে সরকারে আপনারা 13 বছর আছেন, একটা চোরকে জেলে ভরতে পারলেন না আইলার সময় সেটিং তো। কিন্তু দুর্ভাগ্য সত্য, শুনুন না, কথা শুনতে শিখুন, কথা শুনতে শিখুন। হ্যাঁ বলুন। আইলাতে যদি চুরি হয়ে থাকে এতদিনে একটা চোর জেলে গেল না? ওই যে বলেছিল ফাইল খুলবে, ফাইল খোলার পরে কি দেখতে পাওয়া গেল? সিপিএম এর নেতারা, বামপন্থী নেতারা বুক ঠুকে রাস্তায় মিছিল করছে, তৃণমূলের নেতারা জেলার বলছে না 2-1 জন, কেষ্টমণ্ডল 2-1 জন নয়, পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, শান্তনু, কুন্তল, ওই কালীঘাটের কাকু। আমি বুঝতে পারছি না এরা অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করছে, হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করছে, অজিত পাওয়ার, শুভেন্দু অধিকারী যারা বগল চুলকে টাকা নিল, স্যান্ডো গেঞ্জি পরে টাকা নিল, তারা গ্রেপ্তার হচ্ছে না। আর এ রাজ্যে সবচেয়ে বড় চোর ভাইপো আর মমতা ব্যানার্জি কেন গ্রেপ্তার হলো না? কালকে রামলীলা ময়দানের সভা মঞ্চে ডেরেক ওব্রায়েন ছিলেন, তাহলে সীতারাম ইয়েচুরি নেমে গেলেন না কেন? না দেখুন, নেমে যেতেই পারতেন। জায়গা আপনার কাছে পরিষ্কার হতো। নীতি আদর্শের কথা বলা হচ্ছে তো, গতকালের মঞ্চে নীতি আর আদর্শের কথা বলা হচ্ছে, নেমে গেলেন না। অ্যানসারটা নিতে দাও, অ্যানসারটা নাও। লড়াই কিন্তু শুধুমাত্র ভোটের জন্য হয় না, বিজেপির যে জনবিরোধী নীতি, কারণ এই নির্বাচনে সংসদীয় গণতন্ত্রের মধ্যে জনবিরোধী নীতির প্রমাণ করার জন্য রামলীলা ময়দানের মতো মঞ্চ সেখানে তৈরি করে সবাই এক ট্রেনে এসে ছবি তুললেন। মানুষকে বোকা বানানো হচ্ছে, মানুষকে বোকা বানানো হচ্ছে। দেখাও তোমার টিভিতে, কোনটা ভরসা করবে? না তাহলে তুমি দেখাও, মানুষ কোনটা ভরসা করতে দেবে কালকে? তাহলে তুমি দেখাও যখন ডেরেক ওব্রায়েন রামলীলা ময়দানে দাঁড়িয়ে যখন বক্তব্য রাখছে, তখন এই রাজ্যে মমতা ব্যানার্জি একটা সভা করছিল। সেই সভায় মমতা ব্যানার্জি কি মন্তব্য করছে আর হুমকি দিচ্ছে যে হয়ে যাক আগে নির্বাচন, তারপর এই জোট নিয়ে আমি এটা কি কালকে প্রথম বলেছেন? কালকে প্রথম বলেছেন? কালকে হুমকি দিয়েছে, কালকে প্রথম বলেছেন। মানে কি বোঝাচ্ছেন? যে যদি ভোট যদি বিজেপির পক্ষে যায়, আমার ভাইপো আর আমাকে যদি বাঁচাতে হয়, তাহলে বাঁচাও সাধু বাবা বলে ওই বিজেপির পায়ে ড্রাইভ দেবেন, সেই রাস্তাটা পরিষ্কার করে রাখছেন। আসল কাজটা হচ্ছে এটা, কারণ তৃণমূল মানে আর বিজেপি মানে হচ্ছে এপাং ওপাং ঝপাং, এর বাইরে আর কিচ্ছু নয়। আমি আসবো, একটা ছোট বিরতিতে যেতে হবে, ফিরছি এক্ষুনি বিরতি নিয়ে। বাংলা বলছেতে সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। লোকসভা ভোটের নির্বাচনী প্রচারের শুরু থেকেই বেলাগাম দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বেফাঁস মন্তব্যের জেরে দিলীপকে সেন্সর করল জাতীয় নির্বাচন কমিশন। দিলীপের জবাবে সন্তুষ্ট নয় কমিশন। জেপি নাড্ডাকে যুক্ত করে দিলীপকে কড়া চিঠি কমিশনের। কমিশনের স্ক্যানারে দিলীপকে সেন্সর কমিশনের। বারবার বেফাঁস মন্তব্য করে শেষ পর্যন্ত নিজেই বিপদ ডেকে আনলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। দিলীপের বেলাগাম মন্তব্য, আগে বাবা ঠিক করুন। দিদি গিয়ে গোয়াতে বলেন আমি গোয়ার মেয়ে, ত্রিপুরায় আমি ত্রিপুরার মেয়ে, মানে বাপ তো ঠিক করুন, যাত্রার মেয়ে হওয়া ঠিক না। কমিশন মেশো, ভাই কি এমন হয়ে গেছে? সকালে উঠে মেসোর বাড়ি দৌড়েছ? তোমরা যখন রাস্তাঘাটে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের মাননীয় সভাপতি নাড্ডাজি কার নামে কি না বলেছ? আমরা তো মেসমশাইয়ের কাছে যাই না যে মেসমশাই কান মুলে দিন। বহিরাগতদের নিদান, দিলীপের মন্তব্যের বিরোধিতা জানিয়ে কমিশনের নালিশ জানায় তৃণমূল। জানিয়েও কটাক্ষ করতে ছাড়েননি দিলীপ। বেফাঁস মন্তব্যের জেরে জোড়া শোকজ হাতে পান দিলীপ। কমিশন 29 মার্চের মধ্যে তার জবাব তলব করে। দিলীপের জবাব চায় বিজেপির শীর্ষ নেতৃত্ব। বর্ধমান দুর্গাপুরের প্রার্থী দুঃখ প্রকাশ করে চিঠি লেখেন, কিন্তু তারপরেও বেফাঁস মন্তব্য থেকে বিরত থাকতে পারেননি তিনি। এবার বিজেপির শীর্ষ নেতৃত্ব জেপি নাড্ডাকে চিঠিতে যুক্ত করে দিলীপকে সতর্ক করল কমিশন। কি বলা হয়েছে চিঠিতে? দিলীপের বক্তব্যে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘিত, ব্যক্তিগত আক্রমণ করছেন দিলীপ ঘোষ, নারীর সম্মানহানি হয় এমন কোনো মন্তব্য নয়। নির্বাচনের কাজে যুক্ত দলীয় কর্মী নেতাদের সতর্ক করার নির্দেশ। বাঘে ছুলে 18 ঘা, ইডি সিবিআই ছুলে 42 ঘা,
শুভেন্দু ছুলে মনে খা, এমন মনে দাগা লেগেছে যে মেদিনীপুর থেকে এনআরসি করে বর্ধমান দুর্গাপুরে চলে যেতে হবে। তো ওই শুভেন্দু ছোঁয়ার দাগার যন্ত্রণা ভুলতে না পেরে নিশ্চিত হারা আসন যখন দিয়েছে, যখন চোখের সামনে দেখতে পাচ্ছে 1 লাখ ভোটের বেশি ভোটে হারবে, স্বাভাবিকভাবেই সোডিয়াম পটাশিয়াম ইমব্যালেন্স হয়ে যাচ্ছে। এমনিতেই প্রচন্ড গরম পড়েছে, মাথার গন্ডগোল হচ্ছে। আমি বলবো বেশি করে ওআরএস খান দিলীপ ঘোষের বক্তব্যে যদি কারোর ভাবাবেগ আহত হয়ে থাকে, তার জন্য দল মুখ্যমন্ত্রীর কাছে, তার পরিবারের কাছে, তার দলের কাছে এবং সর্বোপরি পশ্চিম রাজ্যবাসীর কাছে ক্ষমা প্রার্থী দুঃখ প্রকাশ করছে। এটা আমরা দলের পক্ষ থেকে জানিয়েছি। কিন্তু তারপরে বলা হচ্ছে দিলীপ ঘোষ থামছে না, দিলীপ ঘোষ বলেই চলেছে। এবার একটু উল্টো দিকে চিন্তা করুন। ভোট পর্ব শেষ না হওয়া পর্যন্ত কমিশনের কড়া নজরে থাকবেন দিলীপ ঘোষ। बच के रहना रे बाबा, बच के रहना रे, टीएमसी से बच के रहना। কলকাতা টিভি। এবার একটু এই বিষয়ের দিকে নজর রাখছি। আমি বক্তাদের কাছে বিষয়ে আলোচনা চাইবো। আমি জ্যোতির কাছে আসছি। প্রধানমন্ত্রী ভাষণে মঞ্চে একটা কথা মাঝে মাঝেই বলেন, ইয়ে ডার হামে আচ্ছা লাগা। দিলীপ ঘোষকে নিয়ে রাজ্য বিজেপির এই ডটটা কোথাও প্রভাব ফেলবে তো? কিছুই ডান না, কোনো ভীতিই নেই। আমাদের উনি মন্তব্য করেছিলেন, সর্বভারতীয় নেতৃত্ব শোকজ করেছিলেন। আমরা এই ব্যবস্থাটা নিতে পারি। আর যেমন তৃণমূল কংগ্রেসে দেখবেন প্রধানমন্ত্রীকে নিয়ে কোমরে দড়ি পরানো থেকে শুরু করে হোদল কুতকুত কি না কি ভাষায় আক্রমণ করে গেছে। তা সত্ত্বেও কিন্তু সর্বোচ্চ নেতৃত্ব, আমাদের দলে কেউ যদি এরকম ধরনের মন্তব্য করে, আমাদের দল তাকে ব্যবস্থা নেয়। তৃণমূল কংগ্রেস হচ্ছে তাকে মুখ্যমন্ত্রী করেন এবং সর্বোচ্চ নেত্রী এই কথাগুলো বলেন। এবং এটাকে আমি বলছি না, দলের তরফ থেকে শোকজ করা হয়েছে বারংবার। তাকে ব্যবস্থাটা বলে দাও, শোকজ করা হয়েছে না। দেখুন, আমি বলছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজে বলছেন যে হোদল কুতকুত, তো সেখানে দাঁড়িয়ে তাকে কি ব্যবস্থা নেবে? আমরা তো অ্যাটলিস্ট শোকজটা করেছি, তিনি কজ দেখিয়েছেন যে আর বলবেন না, আর বলবেন না, আর বলবেন না, আর বলবেন না। শোকজটা একটা ব্যবস্থা, মানে আপনারা রাজ্যের কাছে ইউসি সার্টিফিকেট চাইছেন, সার্টিফিকেটের জন্য উনি কারণ দেখিয়েছেন, উনি কারণ দেখিয়েছেন যে কারণে আগামী দিনে উনি বলেছেন যে আগামী দিনে এরকম ধরনের মন্তব্য থেকে বিরত থাকবেন। মিটে গেল। কিন্তু মানে সমর্থন করছেন না কৃষ্ণদা? না, এখন তাদের পাঁঠা তারা আগে থেকে কাটবে না পেছন থেকে কাটবে, সেটা তাদের বিষয়। আমাদের খুব একটা মাথা ব্যথা নেই। মানুষের অসুবিধা না হলে, মানুষের অপমান না হলে সেই বিষয়ে আমরা ব্যক্তিগত যদি ওনার কোনো মতামত থাকে, আমাদের কোনো সেখানে বক্তব্য নেই। কিন্তু এখানে বলে রাখা দরকার কি, একটা পার্টির কথা বললো শীর্ষ নেতৃত্বে, এই নেতৃত্বকেও তো আমরা বলতে শুনেছি একজন মহিলা সাংসদকে পার্লামেন্টে দাঁড়িয়ে শূর্পণখা রাক্ষসী এসব বলেছেন। একজনকে বলা হয়েছে 20 কোটি টাকার গার্লফ্রেন্ড, একজনকে বলা হয়েছে কংগ্রেসের বিধবা। হ্যাঁ, তো দিদি ও দিদি রকবাজের মতো পশ্চিমবাংলাতে এসে পাবলিক মিটিংয়ে, এই সবই তো আমরা শুনেছি। তো সুতরাং সেখানে শোকজ কে করেছে, ব্যবস্থা কে নিয়েছে? আর দিলীপ ঘোষের বিরুদ্ধে যখন একটা প্রশ্ন করা হলো, জ্যোতি উত্তর দিতে পারলো না, ঠিক বা বেঠিক সেটা খুবই স্বাভাবিক। তার কারণ হচ্ছে ও জানে না যে কখন মানে দিলীপ ঘোষ তোর থেকে বড় নেতা, এখন কিছু বললে ব্যবস্থা ওর বিরুদ্ধে হতে পারে। যাই হোক, এখন এটা দলীয় ব্যাপার, আমি এখানে নিয়ে খুব একটা বলছি না। কিন্তু এখানে কংগ্রেসের বা বাম প্রতিনিধি অনেকগুলো কথা বললেন। আমাদের নেতাদের বিরুদ্ধে যদি ইডি সিবিআই তৎপর হয়, কেউ যদি জেলে যায়, হ্যাঁ, সেটাকে খুব একটা ধর্তব্যের মধ্যে তারা নিচ্ছেন না, কিন্তু সেই সময় খুব লাফালাফি চাপাঝাপি করতে আমরা দেখি। অথচ আমাদের ইডি সিবিআইয়ের ক্ষেত্রে বারবার নেতাদেরকে কিভাবে হ্যারাস হতে হচ্ছে, কিভাবে তাদের উপরে আক্রোশ নেমে আসছে বিজেপির, সেটা কিন্তু অশোক কেন দেখতে পাচ্ছে না আমি জানি না। অথচ বিজয়নের মেয়ে, কেরালার মুখ্যমন্ত্রীর মেয়ের বিরুদ্ধে ইডি মুখে বলছে ব্যবস্থা, কিন্তু তাকে না জিজ্ঞাসাবাদ, না তার বিরুদ্ধে অ্যারেস্ট, না তার বিরুদ্ধে কোনো প্রশ্নের মুখে তিনি পড়ছেন বা জিজ্ঞাসাবাদের মুখে পড়ছেন, সেটা হচ্ছে না। তাদের নেতা ডিকে শিবকুমার, যাকে ওরা উপমুখ্যমন্ত্রী করেছে কর্ণাটকে, আমাদের সমর্থন আছে তার প্রতি, হ্যাঁ, তাকেও ইডি অভিযোগ করে জেলে নিয়ে গেছিল, ছেড়ে দিল। হ্যাঁ, নিশ্চয়ই তার মানে এইগুলো সব পেছনে একটা রাজনীতি আছে, এটাই তো আমরা বলতে চাইছি। আজকে একজন বিচারপতি, রোজ আমরা দেখছিলাম এজলাসে বসে
কেসের বাইরে গিয়ে শুধু মিডিয়াকে কন্টেন্ট দিতেন এবং এক শ্রেণীর গদি মিডিয়া সেটাই সন্ধেবেলার এবং দিনের পর দিন আলোচনার বিষয়বস্তুগত সন্ধেবেলার আলোচনা। কিন্তু তারপরে সেই বিষয়বস্তুটা কোথাও তৃণমূলের প্রতীক নিয়ে নেওয়া হবে, কোথাও তৃণমূলের নির্বাচন কমিশনের যে ইয়ে আছে সেটা তুলে নেওয়া হবে, এইসব উনি কন্টেন্ট দিতেন। হ্যাঁ, এই সব দুর্নীতির কথা এইসব বারবার বলতেন। সেইগুলো দেখলাম বামপন্থীদের বইমেলাতে, বামপন্থীদের কোথায় কমিউনিস্ট ম্যানিফেস্টো না দাস ক্যাপিটাল কী সব স্টল থেকে কিনতেও দেখলাম, কিন্তু চলে গেলেন সাভারকারের হিন্দুত্বের ছত্রছায়া। তো এইগুলো যে একটা খুব সুন্দর নেক্সাস, এই জন্যই তো আমরা বলি যে অশোকের কথা বা জ্যোতির কথা বা এখানে যে সিপিএমের ভাইয়ের যে কথা, এইগুলো সব মিলে যাচ্ছে। ওই জন্যে আমার নেত্রী পরিষ্কার বলেছেন যে বাংলাতে ইন্ডিয়া জোটের দায়িত্ব আমরা একলা কাঁধে নিয়ে নিয়েছি, কাউকে ভাবতে হবে না। এবং আগামী যে অবিজেপি ইন্ডিয়া জোটের সরকার দিল্লিতে হবে সেইখানে বাংলা থেকে 42টা সিট আমরা উপহার দিতে চলেছি। তো সুতরাং আমরা তো বারবার দেখেছি, এখানে অশোক একটা অদ্ভুত কথা বলল যে এইখানে সিট শেয়ারিং এইখানে তৃণমূল নাকি করেনি। অশোক ভুলে গেল যে প্রত্যেক দিন সন্ধেবেলায় যেই কথাটা শুভেন্দু অধিকারী দুপুরবেলায় এবং মর্নিং ওয়াকে দিলীপ ঘোষ বলে এসছে, সেটাই যখন অধীর চৌধুরী প্রেস কনফারেন্স করে সন্ধেবেলায় বলতেন এবং তার সারমর্ম হতো আক্রমণ তৃণমূল কংগ্রেস, আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়, আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। ওনারা বললে আপনাদেরকে বিজেপির সাথে যোগ করছে, তৃণমূল বললে কংগ্রেস আর বিজেপির যোগ বলছে। যখন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন সেটা হয় সেটিং, কিন্তু কেরালার মুখ্যমন্ত্রী যখন প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন সেটা এই দ্বিচারিতা তো আমরা বারবার একটা ছোট বিরতিতে যেতে হচ্ছে। ফিরছি এই বক্তব্য নিয়ে, আমি পরের দুই বক্তার কাছে আসছি। একটা ছোট বিরতি নিয়ে সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে, আমি সুচন্দ্রিমা রয়েছি আপনার সঙ্গে। আমি অশোকদার কাছে আসছি। দিলীপ ঘোষ যে মন্তব্য করুক না কেন সেটা মিডিয়ার কাছে একটা খুব হট টপিক হয়ে যায়, কিন্তু বেফাস মন্তব্য করতে করতে শুধুমাত্র তৃণমূলে তীব্র নিন্দা করছেন। আপনারা কি এই প্রসঙ্গে দিলীপ ঘোষের মানে প্রতিবাদ করবেন? দেখুন, আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি, লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী ঠিক এই ব্যাপারে গত 3 দিন আগে বলেছেন, আকথা কুকথা তৃণমূল বললেও তা কন্ডেমেবল, বিজেপি বললেও আমরা কন্ডেম করি, আমার দলের লোক বললেও আমরা কন্ডেম করি। দৃষ্টান্ত দিয়ে দেখিয়ে দিতে পারবো। যদি এতটা আকথা কুকথা ছিল না, মণিশঙ্কর আয়ার কিছু মন্তব্য করে ফেলেছিলেন পাকিস্তান নিয়ে, কংগ্রেস তাকে তৎক্ষণাৎ শোকজ করিয়েছিল এবং তার দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছিল। সাম পিত্রদা একই ব্যবস্থা নিয়েছিল কংগ্রেস। আপনার মনে আছে হয়তো সুচন্দ্রিমা, 2011 সালে বিধানসভা নির্বাচনের আগে আজকের যিনি মুখ্যমন্ত্রী, সেদিনের বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে সিপিআইএম নেতা অনিল বসু অত্যন্ত নিন্দনীয় মন্তব্য করেছিলেন। তার আধ ঘন্টার মধ্যে আমরা কিন্তু তখন বামফ্রন্টের সাথে জোট ছিলাম না, বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই করছিলাম। বাংলার মানুষ দেখেছিল তার আধ ঘন্টার মধ্যে বামফ্রন্ট প্রেস ব্রিফিং করে অনিল বসুর বিবৃতিকে কন্ডেম করেছে। সংসদীয় গণতন্ত্রে আকথা কুকথা প্রতিটা দলের অনেক মানুষ বিভিন্ন সময়ে বলেছেন, এটা নতুন কিছু নয়। নতুনত্ব যে জায়গাটায় তৃণমূল আর বিজেপি এটাকে এনড্রোস করে, এই এনড্রোস করতে গিয়ে যেটা মুশকিলটা হয়ে যায় যে আগুন নিয়ে খেলা করতে গিয়ে যেমন আগুনে হাত পড়ে, ঠিক তেমনি সাপ নিয়ে খেলা করতে গিয়েও সাপের কামড়ে ওঝাকে মরতে হয়, ওঝা বিষ গ্রহণ করতে হয়। এবার আমি একটা কথা বলছি, এখানে বিজেপি টিজেপি নিয়ে অনেক কথাবার্তা হলো। আরে ভাই, বিজেপির সাথে তো আমরা কোনোদিন ঘর করিনি কৃষাণু, আমরা কোনোদিন এনডিএ মন্ত্রিসভার দপ্তরবিহীন মন্ত্রী ছিলাম না, আমরা কখনো এনডিএ মন্ত্রিসভার কুঝিকঝিক মন্ত্রী ছিলাম না, আমরা কখনো এনডিএ মন্ত্রিসভার কয়লা মন্ত্রী ছিলাম না, আমরা কখনো বলিনি অটল বিহারী বাজপেয়ীর বিজেপি ভালো, মোদির বিজেপি খারাপ, মোদি ভালো, অমিত শাহ খারাপ, আরএসএস এত ভালো, আরএসএস এত খারাপ নয় আমরা বিশ্বাসই করি না। মোহন ভাগবত যখন পশ্চিমবঙ্গে আসেন, ফুল মিষ্টি আমরা পাঠাই না, পাঠায় তৃণমূল এবং তৃণমূলের নেত্রী। বেসিক পার্থক্য, ইডিওলজিক্যাল ব্যাটেল এই জায়গা। তারপরও আমরা চেয়েছি বিচারধারার লড়াইয়ে সকলকে আনার জন্য। সে লড়াই আমরা জানি তো, দিল্লিগামী ট্রেনে অনেকে চেপে বসেন, শেষ পর্যন্ত দিল্লি গিয়ে পৌঁছতে পারেন না, মাঝপথে অনেক কম্পালশন, বাধ্যবাধকতার কারণে তাদের নেমে যেতে হয়। তৃণমূলের কংগ্রেস এখন কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে কথা বলছে, একই মঞ্চে থাকছে, তার প্রতিবাদ করছে। কম্পালশন তো একটাই, বিচারধারার লড়াই। আগে দেখুন, আমি একটা কথা বলছি, এখানে তো আমরা বসে রয়েছি, আমরা তিনজনই, আমি ধরুন এখানে সিপিআইএম বসে রয়েছে, আমি বসেছি কংগ্রেসের, এখানে তৃণমূলের প্রতিনিধি বসে রয়েছে, তো আমরা তিনজনই নিজেকে আমরা বিজেপি বিরোধী বলছি, তাই তো? বিজেপি বিরোধিতা করতে গেলে আগে আরএসএস বিরোধিতা করতে হবে। তৃণমূল মুখপাত্র এখানে দাঁড়িয়ে বলুন
আরএসএস সম্পর্কে তৃণমূলের অবস্থান কি বলুন? বিরোধিতা মানে কি? বলুন। বিচারধারার লড়াইয়ে কি মূল্যবৃদ্ধি কমবে? দেশের মানুষ সেটা জানতে চায়। একেবারে খুব আপনারা এক মঞ্চে আসছেন, আবারও সেই একই জায়গায় একই মঞ্চে আসছেন, কিন্তু ফায়দাটা কি হচ্ছে? না, খুব 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 ভ্যালিড প্রশ্ন। কারণ কেন বলছি বিচারধারার লড়াইটা কোথায়? এই যে আপনি বলছেন, দেখুন বিচারধারার লড়াইটা এটাই যে সন্ধ্যেবেলা আমরা যেখানে আজকে এই মিডিয়া ট্রায়ালগুলো বসে তার থেকে একটু আলাদা আপনার চ্যানেল, তাই আপনি কিন্তু মূল্যবৃদ্ধির কথা বললেন। ব্যাপার বিচারধারার লড়াইটাই তো এইটা, ন্যারেটিভটা সেট হয়ে যাচ্ছে একটা। আমরা বলছি বিতর্ক হোক মূল্যবৃদ্ধি নিয়ে, আমরা বলছি বিতর্ক হোক কর্মসংস্থান নিয়ে, আমরা বলছি বিতর্ক হোক কাস্ট বেস সেন্সাস নিয়ে, আমরা বলছি বিতর্ক হোক শ্রমিকের অধিকার নিয়ে, মেহনতি মানুষের অধিকার নিয়ে, কৃষকের অধিকার নিয়ে, নারী সুরক্ষা নিয়ে। এইটাই তো বিচারধারার লড়াই, ন্যারেটিভটাকে চেঞ্জ করার লড়াইটাই তো বিচারধারার লড়াই। মানবের কাছে আসছে। দেখুন, বলবার সময় অশোকদা পুরোটাই বলে দিয়েছে। এখন যে আপনারা কিভাবে নেবেন জানি না, যেহেতু বিজেপি বিরোধী একটা মহা জোট একসঙ্গে আমরা লড়াই করছি, তো অশোকদার কথা সূত্র ধরেই আমি বলি যে পশ্চিমবাংলায় না ভানু বন্দ্যোপাধ্যায় আর রবি ঘোষ মারা যাওয়ার পরে মানুষের হাসি আনন্দ করার জায়গাটা খুব কমে গেছিল। এই তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিজেপির দিলীপ ঘোষ, এরকম কিছু লোক আসার পর এই হাসির জায়গাটা পূর্ণ হয়েছে। এই মজার মজার কথা বলে মানুষকে নানান রকম আনন্দ দিয়ে বেড়ান এনারা। মানে বিধানসভা চলছে না সার্কাস চলছে বোঝাই যায় না। রাজনীতিতে তৃণমূলের মুখপাত্র বলবার সময় বলছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওই বইমেলার স্টলে গেছে। আরে এটা স্বাধীন ভারতবর্ষ, গণতান্ত্রিক দেশ, বইমেলাতে কয়েক হাজার বুক স্টল, কে কোন স্টলে যাবে, কোন বই পড়বে, কোন বই কিনবে, সেটা তৃণমূল ঠিক করে দেবে নাকি? আজকে তৃণমূল সেই জায়গায় নিয়ে গেছে। আজকে তৃণমূল আর বিজেপি একই জায়গায়, একই কেন্দ্রে। একটা ছোট্ট কথা যদি বলি, পুঁতে ছিল ঘাস, খেয়ে গেল গরু আর দিয়ে গেল বাস। প্রথমেই যে কথাটা বলছিলাম ঠিক সেই জায়গাটাতেই আজকে ওখানে ফিরে আসতে হবে। বলছিল না যে কেরলের মুখ্যমন্ত্রীকে ডাকছে, বেশ তো ডেকেছে, নিয়ে যাবে, তদন্ত হবে, যদি অন্যায় করে থাকে তার শাস্তি হবে, কোনো আপত্তি নেই। কোর্টের কাছে বারবার গিয়ে বলবো না যে আমার জামিন চাই, আমাকে সুরক্ষা কবচ দিতে হবে। এতই যদি সৎ হয়, বলেছো তো না, সুরক্ষা কবচ একবারের জন্য চাই, দেখাতে পারবেন না, আপনি মুখের কথা বলবেন না, তথ্য দিয়ে দেখান, তথ্য দিয়ে দেখান। এই টিভির সামনে বসে আছি, টিভির সামনে বলছি, আপনি বললে হবে না তো, আমাকে দেখাতে হবে তো পেপারটা। পেপার আমি এখানে নিয়ে বসে থাকবো? তাহলে আপনার মুখের কথাই বিশ্বাস করব। আমি আপনাকে দিয়ে দিচ্ছি পেপারটা, আপনি সে কোথা থেকে নিয়ে আসবেন আমি দেখব। আচ্ছা আমি বলে নিই আগে। এতটাও স্বচ্ছতা কি দরকার যেখানে ওয়াইনারে রাহুল গান্ধীর অপোজিটে সিপিআই এর ডি রাজার স্ত্রীকে করাতে হয়? না দেখুন, কোথায় কে দাঁড়াবে, কারণ লড়াইটা তো প্রথমেই আপনাকে একটা কথা বলছি যে প্রতিনিয়ত এটা গুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। কারণ এই নির্বাচনটা দেশের নির্বাচন, এই নির্বাচনে বাসস্থান, কর্মসংস্থান, যুবকদের হাতের কাজ, শিক্ষার হওয়ার কথা ছিল। যারা এখানে বসে বসে হাসছে, হাসি লাগে তাদের কথা শুনলে। আমি একটা ছোট্ট কথা বলি, যে যারা বসে বসে হাসছে, এই উন্নয়নের কোন জায়গায় দাঁড়িয়ে আছে? সারা পৃথিবীর উন্নত কোনো দেশে তুমি দেখেছো যে 18% জিএসটি শিক্ষা ব্যবস্থায় লাগে? জীবনদায়ী ওষুধের ওপর 18% জিএসটি লাগে? নির্লজ্জের মতন তারপরে বসে থাকে। যখন মানুষ প্রশ্ন করে কাজ কোথায়, বলে পাকিস্তানকে বোম মেরে দিয়েছি। যখন বলে কর্মসংস্থান কোথায়, এই তো টানেল তৈরি হয়ে যাচ্ছে। আজকে সারা দেশ বেচে দিয়েছে। যারা বলে না যে বিজেপি সব বেঁচে গেছে, রেল, বিমা, বিমান, আমরা বলছি না কিনেছে। ইডি, সিবিআই, তদন্তকারী এনআই সংস্থা, এদেরকে দিয়ে কি করেছে? বাসুলি ভাই, হয় তুমি আমায় সিট দাও, নালে জেলে যাও। আর সেই সিটের তদন্ত আমি কেরালা নিয়ে আপনি যে কথাটা বললেন, আমি খুব স্পষ্টভাবে বলি, এখানে বিজেপি আর তৃণমূল হাসাহাসি করলে আমি জানি না বেল পাকলে কাকের কি আছে, মানে আমি কাউকে কাক বলছি না, আমি তবু এর কথাটা বললাম প্রবাদ অনুযায়ী। সেটা হচ্ছে কেরালায় দেখুন, কে সরকারে আসবে না আসবে মানুষ ঠিক করবেন, আমি সেটা নিয়ে ভবিষ্যৎবাণী করার কেউ নেই। কিন্তু একটা জিনিস আমি বলছি, আপনি লিখে নিন এখানে বসে সুচন্দ্রিমা, যে ফলাফল বেরোবার পরে এটা দেখবেন যে কেরলে যে 20 জন জয়ী হবে, সেই 20 জনই বিজেপিরও পক্ষে নয়, তৃণমূলের পক্ষে নয়, তারা ইন্ডিয়া জোটের পক্ষে থাকবে। এইটাই হচ্ছে কেরল। আসলে দেখুন, লড়াই তো আছে বামপন্থীদের সাথে আমাদের, আমরা কি দুটো একদল হয়ে গেছি নাকি? আমাদের নীতি আদর্শের মধ্যে অনেক পার্থক্য আছে, কিন্তু একটা মাঠ ছিল, খোলা মাঠ,
যে মাঠে আমরা লড়াইটা করতাম, আজকে মাঠটা উধাও হয়ে গেছে, সেই মাঠটাকে ফিরিয়ে আনার লড়াই করছি আমরা আবার একসাথে। না মানে হল ঘরের বাইরে মাঠে তো এই প্রথম এলেন, তাও আবার কালকে ভোটের এত দোরগোড়ায় এসে। এরকম আরো যদি হল ঘরের বাইরে এক মঞ্চে এসেছেন, মাঠে না 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 শুনুন না আপনি, আমি একটা কথা আপনাকে বলছি, 2000 শুনুন 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 আমাকে বলতে দিন একটু। আগের যে মিটিং গুলো হয়েছে হল ঘরের মধ্যে, বলতে 2004 সালে ভারতবর্ষে বামপন্থীরা 69টা সিটে জিতেছিল, তার মধ্যে 50+ সিট বামপন্থীদের সাথে কংগ্রেসের মুখোমুখি লড়াইয়ের ফল ছিল, কিন্তু সবাই গিয়ে প্রথম ইউপিএ গভর্নমেন্টকে সমর্থন করেছিল। এইটাই প্রগতিশীলতার লড়াই, এটা ভারতবর্ষের আবহমান ইতিহাস। কংগ্রেসের বিরুদ্ধে সিপিএম লড়েছে, সিপিআই লড়েছে, আবার যখন ইন্দিরা গান্ধী ব্যাংক জাতীয়করণ করছেন, ওএনজিসি জাতীয়করণ করছেন, খনি জাতীয়করণ করছেন, ভিভিগিরি ভার্সেস সঞ্জীব রেড্ডি রাষ্ট্রপতি নির্বাচনের লড়াই, বামপন্থীরা কিন্তু কংগ্রেসের সাথে ছিল। আপনি বলিয়ে দিলেন এক্স্যাক্টলি, কালকে সীতারাম ইয়েচুরির বক্তব্যের মধ্যে কিন্তু এই উস্কানিটা ছিল। এটাই তো ইতিহাস। উনি ইন্দিরা গান্ধী সরকারের সেই স্বৈরাচারী কথা কিন্তু বলেছেন। আরে এটা আমরা বলেছি, সীতারাম, আমি এটা বলতে হবে আমাকে, স্বয়ং রাহুল গান্ধী বলেছেন কংগ্রেস ওয়ার্কিং কমিটির মিটিং এ সিদ্ধান্ত পালিত হয়েছে, জরুরি অবস্থা আমাদের ভুল সিদ্ধান্ত ছিল। এর মধ্যে লজ্জা কোথায়? মহা মুশকিল। কালকের মঞ্চে এই প্রশ্ন উত্থাপন করার প্রয়োজন ছিল। আরে বলছি যেটা ভুল তো ভুল, অপ্রয়োজনীয়ভাবে একটা লুজ বল বিজেপির কাছে দিয়ে দেওয়া। আরে লুজ বলের কি আছে? আরে জরুরি অবস্থাকে আপনি ইতিহাস থেকে সরিয়ে দিতে পারবেন, কিন্তু জরুরি অবস্থাকে কাজে লাগিয়ে আরএসএস জনসংঘ পিছন দরজা দিয়ে ক্ষমতা আসতে চাইছিল, এটাও আজকে প্রমাণিত হয়ে গেছে। না আমি বলছি অশোকদাদের আর্তনাদটা আমরা খুব বুঝতে পারি। আচ্ছা একটা জিনিস, দর্শকদেরকে বোকা বানানো হচ্ছে না? রাহুল গান্ধী কেরালাতে গিয়ে বলছে পিনারাই বিজয়ন চোর। কোথায় বলেছে? কোথায় বলেছে? কোট আনকোট বলছেন। কোথায় কাকে চোর বলেছে? পিনারাই বিজয়নের মেয়ে কেন বলছেন এটা? কোথায় রাহুল গান্ধী বলেছে আপনি দেখান তো। আমি দেখি, আপনি দেখান এক্ষুনি, আপনি এক্ষুনি দেখান। আমি স্টুডিও ছেড়ে চলে যাবো, আপনি দেখাতে পারলে? আমি বললাম স্টুডিও ছেড়ে চলে যাবো। আমি আপনাকে বিজেপির এই মিথ্যাচারটা বন্ধ করুন। আমি আপনাকে বলি, আমরা বলেছি কেরলের নেতারা বারবার গিয়ে রাহুল গান্ধী কি বলেছে, আমাদের 2000 বার লড়াই আছে। আস্তে অশোক দা, সেক্ষেত্রে তাহলে কোচবিহারে ফরওয়ার্ড ব্লক প্রার্থী দিয়েছে, আপনারাও দিয়েছেন, বিমান বসুর আবেদনটা তো মানতে পারতেন। খুব ভালো প্রশ্ন করলেন, আবার বলছি, আবার থ্যাংক ইউ। আলোচনাটা এরকম হওয়া ভালো। আমরা বারবার বলেছি, এর আগেও আমরা যেটা করেছি, আমাদের সাথে আসন সমঝোতাই বলুন, জোট বলুন, যে আলোচনাটা চলছে সিপিআইএম এর সাথে, ভালো করে এটা বুঝে দেখবেন। এর আগেও ফরওয়ার্ড ব্লক 2021 সালে নেপাল মাহাতোর বিরুদ্ধে বিধানসভায় প্রার্থী দিয়েছিল। সিপিএম সেখানে ঘোষণা, জেলা কমিটি এবং লিফলেট ছড়িয়ে সিপিএম বলে দিয়েছিল যে আমরা কিন্তু কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতোর পক্ষে। দেখুন একটা কথা, ব্যাপারটা বুঝতে হবে, বামফ্রন্টের অনেকগুলো শরিক দল রয়েছে, সিপিআইএম এর সাথে আমাদের কথা হচ্ছে, একটা দীর্ঘ সময় ধরে আমরা বলতে দিন, একটু বলতে দিন, বলতে আপনি বলবেন, আপনার সময়ের মাঝে আমি বলিনি। সুতরাং এই কম্পালশন গুলো থাকে, আমরা খুব দ্রুত আশাবাদী যে সমস্তটা একটা জায়গায় চলে আসবে, এবং আবার বলছি এ রাজ্যে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে সর্বাত্মক লড়াই আমরা কাঁধে। দ্রুত শেষ করুন। আমি একটু বলি, হ্যাঁ দেখুন বিষয়টা হচ্ছে যে আপনার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখন ইডি ডাকলো, তখন এই কংগ্রেস বললো যে পলিটিক্যাল ভেন্ডিটা সাইন কে করছে, বামফ্রন্টেরই নেতা ডি রাজা। আর আমরা তো এখনো বলছি কে সে দ্বিচারিতা। আমি বলছি এখানে অশোক দ্বারা এখানে বলছে সন্দেশখালীর ঘটনাকে কন্ডেম করছে, অধীর রঞ্জন চৌধুরী কন্ডেম করছে, আবার মল্লিকার্জুন খাড়গে বলছে এরকম তো ছোট ছোট ঘটনা হতে থাকে। এটা হিপোক্রেসি নয়, ভণ্ড নয়, ভণ্ডামি নয়। আচ্ছা কে ঠিক? আমি বলছি কে ঠিক, মল্লিকার্জুন খাড়গে ঠিক নাকি অধীর রঞ্জন চৌধুরী ঠিক নাকি অশোক দা ঠিক? অশোক দা কেন ক্লারিফিকেশন দিক। আমি তার আগে তো আপনাকে বলতে হবে দিলীপ ঘোষ ঠিক না সুকান্ত বাবু ঠিক। উত্তরটা দিলেন। ফিরছি এক্ষুনি বিরতি নিয়ে, সঙ্গে থাকবেন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে, একেবারে শেষ ভাগে চলে এসেছি। সংক্ষিপ্ত বক্তব্য রাখতে অনুরোধ করব। কৃষ্ণদার কাছে আসছি। আজকের গোটা বক্তব্যের মধ্যে একটা জিনিস, যে তৃণমূল কংগ্রেস এই দুর্যোগের সময় মুখ্যমন্ত্রী আগে গিয়েছে, সেটা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। দিলীপ ঘোষ বেফাঁস মন্তব্য করেছে, তার বিরুদ্ধে কমিশন ব্যবস্থা নিয়েছে। দুটো বিষয়। দেখো, রাজনীতিতে মানে আগে যদি ব্যাট করি তাহলে অনেক দিলীপ ঘোষ তৈরি হয়, বা যেটা অশোক এখানে বলার চেষ্টা করছে, আমি জানি না অশোক ভুলে গেছে কিনা, 1963 সালে রিপাবলিক ডে প্যারেডে
আরএসএসকে কন্টিনজেন্টকে ইনভাইট করা হয়েছিল সেনাবাহিনীর সাথে মার্চ পাস করা, কে করেছিলেন? তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। আর আজকে অশোক আমাদের জিজ্ঞেস করছে যে আরএসএস ভালো না খারাপ, কংগ্রেস নাকি কোনোদিন মূল্যায়ন করেনি। 1963 সালে যখন জওহরলাল নেহরু আরএসএসকে রিপাবলিক ডে প্যারেডে ইনভাইট করেছিল, সেদিন আরএসএস ভালো ছিল না খারাপ ছিল, নাকি খারাপকে আপনারা ইনভাইট করেছিলেন? এক। দুই হলো, বারংবার আমরা দেখেছি নরসিমহা রায়ের সময় অটল বিহারী বাজপেয়ী ভারতকে রিপ্রেজেন্ট করেছেন, খুব ভালো, খুব ভালো, কিন্তু তাহলে আপনাদের মূল্যায়নটা আলাদা হয়ে যায় কেন? আপনাদের সৌজন্যের রাজনীতিতে যদি কখনো আমাদের সাথে সাক্ষাৎকার হয়, বিজেপি কারুর কোনো মিটিং হয়, তখন আপনারা বিরূপ মনোভাব পোষণ করেন কেন? তৃতীয় হচ্ছে, আপনি ভুলে গেছেন বিপি সিং, জ্যোতি বসু, অটল বিহারী বাজপেয়ী ব্রিগেডে মিটিংটা, সেই বিখ্যাত ছবি ভুলে গেছেন যে বিজেপির সাথে আলাদা অচ্ছুত, আমরা বিজেপির সাথে দুবার সরকারে ছিলাম, আমার নেত্রী মন্ত্রী ছিলেন, এই জন্য আমরা অচ্ছুত। তাহলে উদ্ধব ঠাকরে কোন ক্ষেত্রে কংগ্রেসের জোট সঙ্গী হয়, কোন মাপকাঠিতে? যদি বিজেপির সাথে দুবার সরকারে থাকাটা প্রচন্ড খারাপ ব্যাপার হয়, তার জন্য আমরা ইন্ডিয়া জোটে থাকার যোগ্যতা হারাই, তাহলে উদ্ধব ঠাকরে বা ফারুক আব্দুল্লাহ এরা কোন নিরিখে ইন্ডিয়া জোটে আছে? মানে ইন্দিরা বিজন সেতু যে খুনের অভিযোগ, সে রাজ্যের মন্ত্রিত্ব করলো। সাইবারি হত্যা, কংগ্রেসের কর্মীরা সেখানে সেদিন আক্রান্ত হয়েছিল, যার বিরুদ্ধে খুনের অভিযোগ তিনি রাজ্যের মন্ত্রিত্ব করলেন, তাদের বিরুদ্ধে শাস্তি তো অনেক দূরের কথা, তারা অম্লান বদনে রাজনীতি করলেন, মন্ত্রিত্ব করলেন, তারপরে এই মূল্যায়ন, এই দুর্নীতি নিয়ে কংগ্রেস কথা বলবে? উদ্ধব ঠাকরের বিরুদ্ধে যখন একনাথ শিন্ডেরা বিদ্রোহ করলেন, তাদের বিদ্রোহের অন্যতম মূল কথাই ছিল উদ্ধব ঠাকরে চরম হিন্দুত্ববাদের লাইন থেকে সরে গেছেন। সুতরাং কংগ্রেস কেন উদ্ধব ঠাকরের সাথে চলেছে তা আমাদের উত্তর দেওয়ার প্রয়োজন হয় না, একনাথ শিন্ডে উত্তর দিয়ে চলে গেছেন। এক নম্বর। কমলনাথ তো সফট হিন্দুত্ব। আরে ভাই বলতে দাও না ভাই, এত কথা এক এক করে বলতে দাও। 1963-তে আরএসএসকে মার্চ পাস্টে অংশ নেওয়ার জন্য ডাকা হয়েছিল, তা যখন ভারত চীন যুদ্ধ চলছে, ভারত চীন ওই যুদ্ধের সময়, সীমান্ত যুদ্ধের সময় দেশের সবাইকে একসাথে করা ছিল জওহরলাল নেহরুর কাজ। যে মানুষটাকে নিয়ে এখানে বলা হলেন অটল বিহারী বাজপেয়ী, শত সহস্র যোজন দূরত্ব আমাদের মধ্যে ছিল, এবং সেই দূরত্বটাই খুব স্বাভাবিক গণতন্ত্রে। তাঁরই একটা কোটেশন, যে কোটেশনটা আজকে হারিয়ে যাচ্ছে তৃণমূল এবং বিজেপির হাতে। আমি বলতে চাই, পার্টিয়াঁ রহেঙ্গি পার্টিয়াঁ বিখরেঙ্গি, লেকিন ये দেশ रहना चाहिए। এই দেশটাকে রাখতে হবে, প্রত্যেকটা আলাদা আলাদা ফুল তা দিয়ে গাঁথা মালা, এটাই কংগ্রেসের কালচার, এটাই কংগ্রেসের বিচারধারা। আজকে তৃণমূল আর বিজেপি চাইছে এক রঙা জগৎ, একটাই রং থাকবে, একটাই মত থাকবে, একটাই স্বর থাকবে। হতে পারে নাকি আমরা সবাই যদি এক উচ্চতায় হয়ে যায়, এক স্বরে কথা বলে হওয়া? সময় কম মানব। দেখুন, আমি এই বিতর্কে যাব না। প্রথমে যেটা বলবার সময় বলেছিলাম যে এই নির্বাচনটা দেশের নির্বাচন। এখন একটা ছোট্ট গল্প দিয়ে, আমার হাতে সময় কম, তাই একটা গল্প দিয়ে শেষ করি। যে হিটলার নিজের সবাই একবার একটা মুরগি নিয়ে এলেন, আর ঢোকার সময় ছাল ছাড়াতে ছাড়াতে ঢুকলেন। তো সবাই বসে দেখলো। কিছুক্ষণ পর ওই মুরগিটা যখন মরণাপন্ন অবস্থা, তখন মুরগিটার মুখের সামনে কয়েকটা ধানের টুকরো চাল ছিটিয়ে দিল। মুরগিটা সব ব্যথা ভুলে গিয়ে ওই চালের টুকরোগুলো, ধানগুলো ঠুকরে ঠুকরে খেতে আরম্ভ করলো। এই গল্পটা বললাম এই কারণে যে আজকে পশ্চিমবাংলায় মানুষের অধিকার, এই দেশের মানুষের অধিকার যখন এক এক করে সব কেড়ে নেওয়া হচ্ছে, তথ্য জানার অধিকার থেকে আরম্ভ করে ভারতবর্ষের সমস্ত রকম নাগরিকত্ব আইনের যে অধিকার, সেই অধিকার যখন ধ্বংস হচ্ছে, আর অন্যদিকে যখন এ রাজ্যে যখন কর্মসংস্থান শেষ হয়ে যাচ্ছে, তখন আপনার মুখের সামনে ভাতার রাজনীতি চলছে, লোভ দেখিয়ে টাকার রাজনীতির লোভ দেখানো চলছে, মানুষকে কর্মসংস্থানের রাস্তা থেকে ঘোরানো হচ্ছে। আর অন্যদিকে নেতা নেত্রীরা বলছেন ধোঁয়ায় ধোঁয়া দেখলেই উন্নয়ন। আসলে ধোঁয়াটা শুধু শিল্পের হয় না, আগুন জ্বললেও হয়। এই পশ্চিমবাংলাতেও আগুন জ্বলছে, আর এই সারা গোটা দেশে আগুন জ্বালাচ্ছে এই ভারত জ্বালাও পার্টি। যাদের এই পরিস্থিতি আজকে এই রাজ্য গিয়ে দাঁড়িয়েছে, এই দেশের অবস্থা দাঁড়িয়েছে, বছরে 2 কোটি বেকার যুবকের চাকরি কোথায় গেল? 15 লাখ টাকা করে অ্যাকাউন্টের টাকা কোথায় গেল? উত্তর দিতে হবে তো। চৌকিদার চৌকিদারু, আর শেষে দেখতে পাওয়া গেল সত্যিই চৌকিদার চোর। কারণ চৌকিদারের ফান্ডে কোটি কোটি টাকা ঢুকলো, যে গরিব মানুষের টাকা, সেই টাকাগুলো কোথা দিয়ে বের করে দেবেন? বিজেপির মুখপাত্র বলবেন একটু। যারা কলকারখানা বন্ধ করলো, যারা এই রাজ্যটাকে পুরো ধূলিসাৎ করে দিল, যারা হচ্ছে আপনার বেকার কম্পিউটারকে ঢুকতে দিল না, যারা ইংরেজি শিক্ষার বিরোধিতা করলো, শেষ করলো, তারা এখন বড় বড় কথা বলছে। আরে এটা কি রাজ্যের ভোট হচ্ছে নাকি দেশের কথা বলছে? এটা এই এরাই কারা কথা বলছে? নবরত্ন সংস্থাগুলো দেশে দিলে এই কথাগুলো তো মানায় না।
আপনাদের কথা মুখে এই কথাগুলো মানায় না, তার কারণ আপনারা যদি করে থাকতে হয়েছে এই কথাগুলো আপনি বলতে তোমরা পারতেন। ইস্তেহার দিয়েছো সরকারের তো ওই দেখো বিজেপিকে আক্রমণ করলে তৃণমূল ডিফেন্ড করছে, এবার বিজেপিকে আক্রমণ করলে তৃণমূল ডিফেন্ড করবে না না, একটা লাইন করলে তো যে এত নীতি আদর্শের নিয়ে কথা শুনলাম আমি, বিজেপিকে আক্রমণ করলে তৃণমূল ডিফেন্ড করবে। কিন্তু হিটলারের যখন উত্থান হচ্ছে, হিটলারের অন্যতম জোট সঙ্গী ছিল স্টালিন, সোভিয়েত রাশিয়া, এটা ভুলে গেলে আজকে আর একদম সময় নেই। আমি চারজনকে ধন্যবাদ জানাচ্ছি, চারজনকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আলোচনায় আসার জন্য। ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে আলোচনায় ছিলেন। উত্তরবঙ্গের বিপর্যয় নিয়ে কথা শুরু করেছিলাম, যা নিয়ে রাজনৈতিক তরজা এবং সেখান থেকে দিলীপ ঘোষের বেফাঁস মন্তব্য নিয়ে কমিশনের তার প্রতি নির্দেশিকা, সবটাই এসেছে আলোচনার মধ্যে। আমরা প্রত্যেক মুহূর্তে উত্তরবঙ্গের দিকে নজর রাখছি, সেখানকার কি পরিস্থিতি, এলাকায় বিধ্বস্ত এলাকায় কিভাবে পরিষেবা পৌঁছে যাচ্ছে এবং সেখানে দুর্গত মানুষদের খবরাখবরও জানতে থাকবো। তবে আপাতত বাংলা বলছে এখানে শেষ করছি। অন্যান্য নানান খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।